সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে ক্ষমতা হারানো আওয়ামী লীগ। তথ্য গোয়েন্দাদের হাতে, লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার হটানো। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরাকান আর্মিকেই আস্থা তৈরি করতে হবে। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে অগ্রগতি এসেছে, অনুদানের প্রতিশ্রুতিও। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকা, মোট 6,67,000 কোটি। ভয়াবহ দুর্নীতির প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা, মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। ভারতের পাহাড়ে প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং এবং সিকিম। নেপালে বন্যা, পাহাড় ধসে বহুজনের প্রাণহানি, রাজধানীর সাথে অনেক এলাকার যোগাযোগ বন্ধ। এবং অনেক বিতর্ক জড়ানো বিসিবি নির্বাচন, আজ উত্তাপ ছড়াতে ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে নামে 17 প্রার্থী। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। অক্টোবর জুড়ে রাজধানী সহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে গণ অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। এমন তথ্য পেয়েছে দেশের একাধিক গোয়েন্দা সংস্থা। তাদের মতে, প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন পণ্ড করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে থাকে। সময় গড়ালেও সেই পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সরকারের তরফ থেকে বিভিন্ন সময় এজন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার দোসরদের দায়ী করা হয়। বাংলাদেশকে অশান্ত করার নীল নকশা একটা প্রণয়ন করতে হবে। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনের থেকে নাশকতার ছক হিসেবে বিভিন্ন স্থানে প্রায় ঝটিকা মিছিল বের করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবারে দেশকে অস্থিতিশীল করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। অক্টোবর জুড়ে দলটির মাস্টার প্ল্যান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানাচ্ছে পুলিশ। রাজধানীতে ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সেপ্টেম্বরে 360 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। জানুয়ারি থেকে যে সংখ্যা প্রায় 8 শতাধিক। যে কোনো সময় যে কোনো ধরনের অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সজাগ রয়েছে। সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। আর আইজিপি বাহারুল আলম জানান, 15 আগস্ট বিজয় দিবস বা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সহ বিভিন্ন সময়ে নাশকতার চেষ্টা করেছে আওয়ামী লীগ। অগস্টে ছিল না, 16 ডিসেম্বরে ছিল না, 21শে ফেব্রুয়ারিতে ছিল না, 26শে মার্চে ছিল না, তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে ছিল না, 6 জুন। সবসময় তো পাচ্ছি। এরকম তো এগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা ইলেকশন করবো। এগুলো নিয়ে আমরা এত চিন্তা করি না। অপরাধ বিশ্লেষকদের কারো কারো মতে, রাজনীতির মাঠে ঐক্য না থাকলে সুবিধা নেবে পরাজিত শক্তি। ভোটের মাঠে টানাফোড়নে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। পলিটিক্যাল ডিসিশন, এটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এবং আওয়ামী লীগের এই যে সাথে তার ভোট ব্যাংককে নিজেদের অনুকূলে নেওয়ার জন্য যে অন্দরের যে আলোচনা, এই আলোচনাকে এটা বন্ধ করতে হবে। এটা গণঅভ্যুত্থানের সাথে সেটা যায় না, যে রাজনৈতিক দলই করুক। আইন শৃঙ্খলা বাহিনী নিজেই তারা একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। দ্বিতীয়ত হলো, তারা পরিপূর্ণভাবে তারা এখনও তার সক্ষমতার যে পুনরুদ্ধার সেটি তারা করতে পারেনি, নিজেদের মধ্যে সমন্বয়হীনতা আছে। যে কোনো অরাজক পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে আরাকান আর্মিকেই আস্থা তৈরি করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মন্তব্য না করে আরাকান আর্মিকে আয়নায় নিজেদের মুখ দেখার জন্য বলেছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা ইস্যু আলোচনায় আনা এবং অনুদানের প্রতিশ্রুতি সহ বেশ কিছু অর্জনের কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ স্তরের এক সম্মেলন, যাতে অংশ নেয় প্রায় 100টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার।
এই সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিন চাপা থাকা রোহিঙ্গা সংকটের বিষয়টি আবারও বিশ্ব মঞ্চের সামনে আসে, যাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে সরকার। উনি 7 দফা একটা ব্লুপ্রিন্ট দিয়েছেন যে এইভাবে এই কাজগুলো করতে হবে, এবং ওয়ার্ল্ড এখন অনেক বেশি জানে রোহিঙ্গাদের ইয়ে। আরেকটা হচ্ছে রোহিঙ্গাদের যে ভয়েস, এটা মিসিং ছিল। আমি বলবো যে খুব ভালো একটা মিটিং হয়েছে, এবং এর ফলে সামনের দিকগুলোতে পুরো ওয়ার্ল্ডের কমিউনিটি জানলো যে আসলে আমাদের করণীয় কী। এটা নিয়ে ডিপ্লোম্যাটিক এফার্টটা এখন আরও বাড়বে, এটা নিয়ে আমরা আশা করি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিগত সরকারের কারণে অন্ধকারে ছিল রোহিঙ্গা ইস্যুটি। যারা তৎকালীন গভর্নমেন্ট ছিলেন তারা এই ক্রাইসিসটা নিয়ে কিন্তু বাইরে সেরকম সাপোর্ট মোবিলাইজ করতে পারেন নাই। এবং তারা যেটা করেছিলেন, তাদের যে ফরেন পলিসিও আর একটা দেশের কাছে বর্গা দেওয়া ছিল। ফলে এটা নিয়ে খুব যে পুরো সবাইকে যে বলা, পুরো পৃথিবীকে জাগিয়ে তোলা যে না, এই ক্রাইসিসটা যে করেই হোক আমাদের এই ক্রাইসিসের একটা শান্তিপূর্ণ সমাধান দরকার, সেই বিষয়ে কিন্তু তেমন একটা আমরা সিরিয়াসনেস দেখি নাই। তিনি আরও জানান, এই সম্মেলন থেকে এরই মধ্যে অনুদানের নিশ্চয়তা এসেছে রোহিঙ্গাদের জন্য। ইতিমধ্যে খুব ফান্ড ক্রাইসিস হচ্ছে, তাদের প্রতি মাসে $15 মিলিয়ন মতো লাগে। ফান্ড মোবিলাইজের কথা উনি বলেছেন, এবং এর ফলে দেখেন ইউএসের তরফ থেকে একটা ভালো রেসপন্স ছিল। ওরা $6 কোটি দিতে চেয়েছে। ব্রিটেন তারা বলেছে $3.6 কোটি ওরা দিতে চেয়েছে। এটা একটা খুব বড় একটা পজিটিভ। রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ আস্থা তৈরি না করে চাপ সৃষ্টি করছে। সম্প্রতি আরাকান আর্মির এমন অভিযোগের বিষয়েও উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আস্থা তো তাদের কথা, তাদের এগেনস্টে অভিযোগ আসছে তারা রোহিঙ্গাদেরকে খুন করছে, রোহিঙ্গাদের উপর অত্যাচার করছে। আপনি 1.5 লক্ষ রোহিঙ্গা তারা এই যে 18 মাসে এসছে, তারা কাদের ক্লাসে এসেছে? তাদের নিজেদের আয়নায় নিজেদের দেখা উচিত। আমি এটা নিয়ে কথা বলবো না, বাট সত্যিকার অর্থে তারা একটা আস্থার পরিবেশ তারা তৈরি করা উচিত, যাতে রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে। তবে রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ আসবে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। রোহিঙ্গা প্রত্যাবাসনটার যে প্রেশারটা, এটা থাকুক, এবং পুরো গ্লোবাল কমিউনিটি যাতে এই ক্রাইসিসটা ভুলে না যায়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে বইছে। পানির তোড়ে দকুলের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, আর ভেঙেছে সাথে রাস্তা এবং কালভার্ট। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন। উজানের ঢল এবং বৃষ্টিতে লালমনিরহাটের পাঠগ্রামের দহগ্রাম ইউনিয়ন সহ হাতিবান্ধা, আদিতমারি এবং সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা এবং একটি কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট এবং ফসলের জমি, ভেসে গেছে খামার এবং পুকুরের মাছ। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া ব্যারেজের পূর্ব পাশে ফ্লাড বাইপাসের ওপর দিয়েও বইছে পানি। নদী তীরে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের। বহিষ্কার পদচ্যুতির পরও থামানো যাচ্ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বেশ কিছু নেতার লাগামহীন কর্মকাণ্ড। চাঁদাবাজি, এস আলমের গাড়ি কাণ্ডে জড়িয়ে পদ হারিয়েছেন তাদের অনেকে। নানা কৌশলে সদস্যপদ ফিরে পেয়ে ফের বিতর্কে জড়াচ্ছেন তারা। এমনকি কমিটিতে আসতে মরিয়া আওয়ামী লীগ নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব নেয়া নেতারাও। ফলে কোনোভাবেই এসব অবাধ্যদের লাগাম টানতে পারছে না দলটি। অন্যদিকে আসন্ন কমিটিতে এস আলম কানেকশন নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। গত বছরের 29শে আগস্ট গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি ওয়্যারহাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয় এস আলম গ্রুপের 14টি বিলাসবহুল গাড়ি, যার নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির তৎকালীন যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে। বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির কমিটি। পদ হারান এনাম সহ 3 নেতা। এই ঘটনার সাথে সম্পৃক্ততা নেই দাবি করে আগস্টে সংবাদ সম্মেলন করে দক্ষিণ জেলা বিএনপি। তাদের আমরা যথার্থ বিচার চাই। 25শে ডিসেম্বর বহিষ্কার আদেশ প্রত্যাহার হলে সদস্যপদ ফিরে পান এনামও। দলের সুনাম নষ্ট করার পরও তাকে দলে ফেরানোই বিক্ষোভ করেন অনেকে। এ বিষয়ে এনামের বক্তব্য জানতে ডিবিসি নিউজের পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সারা মেলেনি হোয়াটসঅ্যাপে কল ও খুদে বার্তা পাঠালেও। তুই মামলা তো বলা আরো রেড এখনো ঢুকে দিবেন নি
এই কথোপকথন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম ও পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের। ভাইরাল হওয়া এই কল রেকর্ডে গত বছরের 5 আগস্টের পর শ্রমিক লীগ নেতা শামসুকে মামলায় আর না জড়ানোর আশ্বাস দেন বিএনপি নেতা খোরশেদ। সম্প্রতি উপজেলা কমিটি গঠনে সিভি জমা নিয়েছে দক্ষিণ জেলা বিএনপি। ত্যাগী নেতাদের পাশাপাশি বিগত সময়ে অপকর্মে অভিযুক্ত নেতারাও মরিয়া শীর্ষ পদ পেতে। পটিয়া উপজেলার আহ্বায়ক পদে আসতে সিভি জমা দিয়েছেন বিতর্কিত এই নেতা। আমার সাথে কোনো ফ্যাক্টরির সাথে সংযুক্ত নাই, আমি এগুলো ইনভলভ না। পটিয়াতে আমার চেয়ে বেশি মামলা কারো নাই, আমার চেয়ে বেশি মিছিল কেউ করে নাই, এটা থাকলে প্রমাণ দিতে বলেন। এদিকে পটিয়া উপজেলায় নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলের সুনাম নষ্ট করার অভিযোগ এনে দলের হাইকমান্ডের কাছে অভিযোগ দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চৌধুরী। এনাম সিন্ডিকেটে সারা পটিয়াতে এখনো আপনারা বিভিন্ন মানুষ দিয়ে তদন্ত করেন, এমন কোনো মিল ফ্যাক্টরি নেই এরা চাঁদাবাজির কাজে জড়িত নেই। বিশেষ করে মামলা বাণিজ্য সাধারণ পাবলিকদেরকেও, জায়গা জমিনের বেজাল আছে এমন লোকদেরকেও এরা মামলায় ঢুকে দিয়ে টাকা নিয়েছে। দায়িত্বশীল নেতারা বলছেন বিতর্কিত নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিলেও সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ অনেকেই। তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ইস্যু হয়েছে, কারণ দর্শানোর নোটিশের তিনি কোনো সঠিক জবাব দেন নাই। এই যে চাঁদাবাজির কারণে আমাদের দলের সুনাম নষ্ট হচ্ছে, এটার জন্য আমরা হাইকমান্ডকে অবহিত করেছি। এমন বাস্তবতায় আগামীতে ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতাদের দিয়ে কমিটি করার দাবি তৃণমূলের নেতাকর্মীদের। তারা সবসময় সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন কাজে লিপ্ত। এদের বিরুদ্ধে যদি হাইকমান্ডে আমাদের দলীয় নেতারা যারা আছেন তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে তো এটা আরও বেপরোয়া হয়ে যাবে। নির্যাতিত ছিল, ওদের মাধ্যমে কমিটিটা হোক। আমাদের প্রত্যাশা হচ্ছে ক্লিন ইমেজ, যারা কোনো অপকর্মে লিপ্ত নেই। গেল 6 মে পুনর্গঠিত হয় 54 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মতের বিরুদ্ধে গেলেই দেন মামলা, একটি থেকে রেহাই পেলে ঠুকে দেন আরও একটি। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের গাড়ি চালক সাইফুল ইসলামের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। 2 যুগে তার রোষানলে পড়েছেন অন্তত 35 জন, বাদ যাননি পরিবারের সদস্যরাও। সাইফুলের মামলার ফাঁদে পড়ে অনেকেই এখন নিঃস্ব, পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। কিশোরগঞ্জ জজ কোর্টের গাড়ি চালক সাইফুল ইসলাম প্রায় 25 বছর আগে তার পারিবারিক একটি বিরোধ মেটাতে সালিশি বৈঠক করেন স্থানীয় গণ্যমান্যরা। তবে সিদ্ধান্ত তার পক্ষে না যাওয়ায় সালিশে থাকা লোকদের বিরুদ্ধে ঠুকে দেন হামলা ও ভাঙচুরের মামলা। এরপর তার মামলার নিশানা হয়েছেন 35 জন। ভাই সিরাজুল ইসলামের পরিবারের বিরুদ্ধে দিয়েছেন 9টি মামলা। সৎবনের জমি দখল নিতে করেছেন 10টি মামলা। 2020-এর পরে 4 বছরে আমার নামে আপনার 9টা মামলা হয়েছে। প্রতি বছরে আমার 3-4 বার করে জেল কাটতে হচ্ছে। আমার জায়গা যাতে না যেতে পারি একটার পর একটা মামলা দেয়, চাঁদাবাজি মামলা দিচ্ছে। এই মামলায় আমি 29 দিন জেলও কাটছি। আদালতে সাইফুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েও এর প্রতিবাদ করেও মামলার আসামি হয়েছেন অনেকে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করেও মেলেনি প্রতিকার। টেয়ার অভাব নাই, জোরের অভাব নাই, একটু কিছু হইতে না হইতে দেখবেন মামলা দেলবো। সাইফুল এসব মামলা করেছেন আদালতে চাকরির প্রভাব খাটিয়ে। অভিযোগ ভুক্তভোগীদের। মামলার বাদী করেছেন স্ত্রী ও শালিকাকে। এই বইনের যে ওনার ওয়াইফের যে মামলা করায়, এই আমার 3 বাইরে অযথায় মামলা দিয়েছে, দেওয়ার পর আমার 2-3 বার হুমকি দেওয়া হয়েছে, তারপর আমি মানি নাই। আমি তাদের ব্যাপারে সাক্ষী দিছি, তার জন্য আমার বাইরে গেছে মাত্র। মামলা চালাতে গিয়ে নিঃস্ব অনেকে। সারাক্ষণ আমি কোর্টের বারিন্দায় দৌড়ি, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমার এখন চলতে খুব কষ্ট হইতাছে, নুন আনতে পান্তা পুরায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম। আমি এই চাকরি করার সুবাদে আমি কখন যাইলে আমার কখন নাইলে আমার এই মর্মে কোনো সাক্ষী নাই, এই কথাটা টোটালি মিথ্যা এবং বিতই। আমার ওই কয়টা বাবা দিয়ে এটা তো আমি বলতে পারবো না। আইনজীবীরা বলছেন কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থার সুযোগ আছে। যদি কোনো লোক কিংবা ব্যক্তি মিথ্যা মামলা আনয়ন করে, সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে যদি প্রমাণিত হয়, তাহলে সে নিজে মানহানি এবং ক্ষতিপূরণের মামলা করতে পারে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবে মেতেছে গোটা চীন। একসাথে মিলে 8 দিনের ছুটিতে উৎসবে আমেজ দেশ জুড়ে। চলছে ভ্রমণ, বিনোদন আর সংস্কৃতির রঙিন আয়োজন।
1 অক্টোবর চীনের জাতীয় দিবস। চীনারা দিনটিকে স্মরণ করে দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হিসেবে মেতেছেন সপ্তাহব্যাপী নানা আয়োজনে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় মরুভূমির পপলার গাছগুলো সেজেছে সোনালি রঙে। মনোমুগ্ধকর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে আসছেন হাজারো পর্যটক। জিলিন প্রদেশের চাংবাই পাহাড়ে নতুন বোর্ডওয়ার্ক ও পর্যবেক্ষণ টাওয়ার যোগ করেছে ভ্রমণের নতুন মাত্রা। পর্যটকরা হট এয়ার বেলুনে চড়ে উপভোগ করছেন শরতের রঙিন দৃশ্য। উত্তর পশ্চিম চীনের চাকা সল্ট লেকে নোনা জলের আয়নায় প্রতিফলিত হচ্ছে আকাশ আর পাহাড়ের রং। রাজধানী বেইজিংয়ের পার্কগুলোতে চলছে উৎসবের রং। দক্ষিণ চীনের শেনজেনে লাইব্রেরিতে ভিড় জমেছে বইপ্রেমীদের। গুইঝহু প্রদেশের পিয়াংথংয়ে দর্শনার্থীরা দেখছেন বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ। উত্তর শহর হারমিনে বরফের ভাস্কর্য, আলোকসজ্জা আর আতশবাজিতে সাজানো রাত। ফানুসে ভরা আকাশ আর নদীর তীরে নাচছে আলো, আগুন আর সঙ্গীতের ছন্দে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 7 শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছে অন্তত 15 জন। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। রবিবার গভীর রাতে শুরু হওয়া ঝড়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ও গাড়াগ্রাম ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরে টিনের চাল উড়ে গেছে, কোথাও কোথাও ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্রুতিধর ও জামিরবাড়ি গ্রামের 1.5 শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে। রংপুরের গাঙ্গাচড়ার নোহালি ও আলম বিদিতর ইউনিয়নে ঝড়ে গাছপালা সহ প্রায় 150 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হদিস মিলছে না যমুনা অয়েল কোম্পানির 1,12,000 লিটার ডিজেলের। রাষ্ট্রীয় জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠানটির ফতুল্লা ডিপো থেকে উধাও হয়েছে বিপুল পরিমাণের এই জ্বালানি তেল। লোপাট হওয়া ডিজেলের রহস্য উন্মোচনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে। সেটা বড় কথা না, কিন্তু ও রং তো করছে। ঢাকা চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরুর পর গত 14 সেপ্টেম্বর চট্টগ্রাম টার্মিনাল থেকে ফতুল্লা ডিপোতে পাঠানোর জন্য পাম্প করা হয় 1,05,00,000 লিটার ডিজেল। গেল 22 সেপ্টেম্বর ফতুল্লা ডিপোর 22 ও 23 নম্বর ট্যাঙ্কে তেল দেওয়া হয়। 22 নম্বর ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 69,59,069 লিটার আর 23 নম্বর ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 50,47,977 লিটার। দুটি ট্যাঙ্কে 1 কোটি লিটার তেল পাঠানো হলেও পরবর্তীতে মোট 1,12,614 লিটার তেল কম পাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ডিবিসি নিউজ অনুসন্ধানে গেলে জানানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ে। বিষয়টি নিয়ে কথা বলতেও নারাজ যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত ইলাহি। আমাদের পেপারে দিয়েছে, ওই বিষয়ে আপনি পেপারে পড়বেন, পেপারে বিজ্ঞপ্তি বক্তব্য দিয়েছে স্যার, এই বিষয়ে কোনো কথা বলবেন না। ফতুল্লা ডিপো কেন্দ্রিক সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে কোটি টাকার তেল লোপাটের অভিযোগ আছে দীর্ঘদিন থেকেই। ডিজেল গাইবের ঘটনায় যমুনা অয়েল কোম্পানি ফতুল্লা ডিপোর ওই 2 ট্যাঙ্ক সিলগালা করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 2 অক্টোবরে আমরা কমিটি করেছি। কমিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ যমুনারও সেখানে ফিজিক্যালি উপস্থিত থেকে বিআরটিসি বা ওই ইয়েরও যদি কোনো সদস্যের প্রয়োজন হয়, যা যা করণীয় সর্বান্তকরণ আমরা সেটা করব। তেল চুরি ঠেকাতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহে লোকসান শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বলা হলো। এ ঘটনার পর প্রশ্ন উঠেছে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম নিয়ে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
যশোর পৌরসভায় নামমাত্র আবেদনে মিলছে জন্ম সনদ। অন্য জেলার বাসিন্দা হলেও বেআইনিভাবে মিলছে এ সনদ। পার পেয়ে যাচ্ছেন ফৌজদারি মামলার আসামিরাও। সব জেনেও অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পৌর প্রশাসকের বিরুদ্ধে। এ নিয়ে উদ্বিগ্ন আইনজীবীরা। বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ, উত্তরাধিকার নিশ্চিত সহ ১৯টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম সনদ, আর মৃত্যু নিবন্ধনও হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি ছাড়া। জন্ম যে জেলায় সে জেলাতেই জন্ম নিবন্ধন করার বিধান থাকলেও জালিয়াতির অভিযোগ উঠেছে যশোর পৌরসভায়। অন্য জেলার বাসিন্দা হলেও এই পৌরসভা থেকে উজ্জ্বল কুমার বিশ্বাস নামে জন্মসনদ নিয়েছেন এক ব্যক্তি। ২০১৭ সালে ইস্যু হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার প্রকৃত নাম উজ্জ্বল কুমার বিশ্বাস, ধর্ম সনাতন আর বাড়ি নড়াইলে। তার বিরুদ্ধে যশোরের আদালতে ধর্ষণসহ ২টি মামলা বিচারাধীন। কিন্তু চলতি বছরের ২৫শে আগস্ট নাম, ধর্ম ও জন্মস্থান বদলে হয়ে যান উজ্জ্বল হোসেন নামে যশোরের স্থায়ী বাসিন্দা। ৪৮ বছর বয়সে কিভাবে এ কাজ করলেন জানতে চাইলে দায় চাপান পৌরসভার উপর। ওরা চাইছে বলে আমি তো এত কিছু আসলে বুঝি, ওরা যেটা বলেছে সেটাই করি, সেভাবে করেছি আমি। জাতীয় পরিচয়পত্রটিও এই জন্ম নিবন্ধন দিয়ে পরিবর্তনের ফন্দি এঁটেছিলেন। এজন্য আদালত থেকে ধর্মান্তরের একটি এফিডেভিটও করেছেন তিনি। ফয়সাল নামে এক দালাল তাকে সব করে দিয়েছেন। পৌরসভা থেকে গেলে পরে বললো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের লাগবে, এফিডেভিট লাগবে। ওই পৌরসভাকে নিয়ে গেলাম আগে, গেলে ওরা বললো আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে করে নিয়ে আসেন। ধর্মান্তরের এফিডেভিটে উজ্জ্বলের ঠিকানা নড়াইল উল্লেখ থাকার পরও কিভাবে যশোরের জন্মসনদ দেওয়া হলো জানতে চাইলে চটে যান পৌর প্রশাসক। তাহলে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি তখন আমাকে আগে অগ্রিম জানাই রাখতেন। এই ভদ্রলোক কিন্তু এইভাবে প্লেস অফ বার্থ আর এইসব নিয়ে এগুলো করেছে। 15 সেপ্টেম্বরের পৌর প্রশাসকের কাছে জন্মসনদটি বাতিলের আবেদন করেন মামলার বাদী। এক সপ্তাহ পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে আবেদন পাওয়ার কথা অস্বীকার করেন পৌর প্রশাসক। তিনি অস্বীকার করলেও পৌরসভার সাধারণ শাখার তথ্য বলছে 16 সেপ্টেম্বর প্রশাসকের টেবিলে পৌঁছায় জন্মনিবন্ধন বাতিলের আবেদন। তদন্তভার দেওয়া হয় প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডুকে। 2023 সালে উজ্জ্বলের জন্মনিবন্ধন ইস্যু করে যশোর পৌরসভা। সম্প্রতি তা সংশোধন করে তাকে বানানো হয়েছে যশোরের স্থায়ী বাসিন্দা। উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্মনিবন্ধনের পুরো প্রক্রিয়াটি অবৈধ বলছেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে বেআইনিভাবে ইচ্ছামতো পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার বিচার নিয়ে শঙ্কায় আইনজীবীরা। বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই কিন্তু সে এটা করেছে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীর যথেষ্ট ভূমিকা রয়েছে। তাদের ভূমিকার উপরে নির্ভর করবে যে এই আসামি শাস্তি পাবে কিনা। দ্রুত পৌর প্রশাসকের জনমুখী করে তোলার উদ্যোগ ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ প্রবারণা পূর্ণিমা। চাঁদের মায়াময় আলোর রাতে নানা আয়োজন থাকবে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। গৌতম বুদ্ধের অনুসারীরা মাতবেন পূর্ণিমা উদযাপনে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে খাগড়াছড়ির ধর্মপুর আর্যবন বিহার, গোলাবাড়ি আর্য অরণ্য ভাবনা কুঠির, অংড বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে রয়েছে ফুল পূজা, বুদ্ধ পূজা। এই আয়োজনে বুদ্ধের অনুসারীরা দেশ, জাতি ও জগতের সব শ্রেণীর মঙ্গল কামনা করেন। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবাসের পরে প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন গৌতম বুদ্ধের অনুসারীরা। এই 3 মাস বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান, সাধনা, সমাধি, প্রজ্ঞা পালন করে থাকেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা বিশেষ কোনো কারণ ছাড়া তাদের নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে কোথাও রাত্রি যাপন করেন না। প্রবারণা পূর্ণিমার পর থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চিবরদান। তবে কয়েকদিন আগের খাগড়াছড়ির স্থবির পরিস্থিতির কারণে এবার কিছুটা সীমিত পরিসরে চলছে আয়োজন। 250 শয্যার বাগেরহাট জেলা সদর হাসপাতালটি এখনও চলছে 100 শয্যার জনবল ও বরাদ্দে। নেই প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান। রয়েছে ওষুধের ঘাটতি, তালাবদ্ধ আইসিইউ। নার্স দিয়ে চলছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা। সব মিলিয়ে চরম সংকটে জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি।
1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে বাগেরহাট সদর হাসপাতাল। 1997 সালে 100 বেডে এবং সবশেষ 2022 সালে উন্নীত হয় 250 শয্যায়। তবে বিশাল অবকাঠামো নির্মাণ হলেও আগের 100 শয্যার জনবল ও বরাদ্দে চলছে হাসপাতালটি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন প্রায় 1000 রোগী। 250 শয্যার বিপরীতে ভর্তি থাকে 300 থেকে 350 জন। হাসপাতালে 56টি চিকিৎসকের পদ বরাদ্দ থাকলেও 28টি শূন্য। এছাড়া নার্সের 98টি পদের মধ্যে 32টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 77টির মধ্যে 44টি পদে জনবল নেই। শুধু জনবল সংকট নয়, অর্থ ও প্রয়োজনীয় ঔষধেরও রয়েছে প্রবল সংকট। 10 শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নেই দক্ষ জনবল। 100 শয্যার জনবল নিয়েই 250 শয্যা আমরা চালাচ্ছি। এখানে বেডের তুলনায় রোগী আপনার ডাবলেরও বেশি থাকে। যেভাবে আমরা সেবা দেওয়ার কথা আমরা সেভাবে দিতে পারি না, আমাদের লোক জনবল অনেক কম। রোগীদের যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো পাচ্ছে না। একটা 20 টাকার ইনজেকশন তাও কিনা লাগতেছে। বেডের সংখ্যা খুব কম, লোকজন যেভাবে শুয়ে আছে সব নিচে ফ্লোরে। চিকিৎসক সংকটে জরুরি বিভাগে রোগী দেখছেন নার্সিং অফিসার। একবার না কয়েকবার করেছিল ডক্টরের পারমিশন নিয়ে। আমি প্রেসক্রিপশন করছি না, আমি বাড়ি যাব, এই জন্য আমার কিছু মেডিসিন লাগবে, তাই আমি স্যারের কাছ থেকে স্যারের কাছ থেকে সিল নেব এবং সাইন নেব, তাই ওষুধগুলো লিখছি। নার্সদের জরুরি বিভাগের সেবার বিষয়টি নজরে এসেছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। এটা আমাদের দৃষ্টিগোচর যে হচ্ছে, আমরা ওখান থেকে তাকে সরিয়ে দিয়েছি এবং সে কাজ এটা করবে না। একজন ডাক্তার মাত্র একটা রোগীর কাছে 1 মিনিট 2 মিনিট থাকে, নার্স থাকে অনেক সময়। এরকম কিছু যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে আমরা তার ব্যবস্থা নেব। হাসপাতালের জনবল ও বরাদ্দ বৃদ্ধি করে বাগেরহাটবাসীর প্রয়োজনীয় চিকিৎসা সেবা সুনিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ধানের পোকা দমনে মেহেরপুরের কৃষকের কোনো চেষ্টাই কাজে আসছে না। মাজরা ও কারেন্ট পোকার আক্রমণের সাথে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা কৃষক। বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। তবে পোকার আক্রমণের প্রভাব উৎপাদনে পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের স্বপ্নের আমন ধান, তবে সেই স্বপ্ন খেয়ে ফেলেছে পোকা। এতে ধানের গোড়ায় ধরেছে পচন, শুকিয়ে যাচ্ছে পাতা ও গাছ। মেহেরপুরের বিভিন্ন এলাকায় ধানের ক্ষেতে চলছে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ। প্রতিকারে বালাইনাশক প্রয়োগ করলেও তাতে মিলছে না সমাধান। এতে ধানের উৎপাদন নিয়ে বাড়ছে শঙ্কা। কৃষকদের অভিযোগ, কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ ফল, উল্টো বেড়েছে পোকার আক্রমণ। কোনো বিষে কাজ করছে না, এ বছরে যা খারাপ পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাঁস করে দিয়েছে মাঠকে মাঠ। পচায় আপনার গাছ নষ্ট হয়ে যাবে, ফলন কম আসবে। আমি বিষ দিয়েছি, বিষেও আমার কাজ করেনি। ধান শীষ বেড়েছে, বাইল সব পোকায় খাই নিছে। প্রচুর টাকা খরচ করেছে ধানের পেছনে। 1 বিঘা জমিতে 25 মণ ধান হয়, সেখানে 8-10 মণ ধান হবে বলেও আমার আশা করা যাচ্ছে না। প্রাথমিক পর্যায়ে পোকার আক্রমণ থাকলেও ধান উৎপাদনে এর প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। পোকা দমনে হাতজাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ। মাজরাটা দেখা যায় যে একটু দুপুরের দিকে 10-11টার দিকে সে উপরে চলে আসে। তখন যদি কৃষকরা হাতজাল ব্যবহার করে এগুলো ধরে নষ্ট করে ফেলে তাহলে দমন করা যাবে। এছাড়া যে পোকামাকড় মাজরা দমনের যে নির্দেশিত ওষুধ আছে সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর 7 দিন বা 10 দিন পর দুবে ব্যবহার করে তাহলে এই মাজরা পোকা দমন হয়ে যাবে। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের আগেই দেশে ফিরে মানুষের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জানালেন তিনি। লন্ডন থেকে অনলাইনে দেয়া এই সাক্ষাৎকারে বিএনপির আগামীর পরিকল্পনা, অতীতের ভুলভ্রান্তি, শেখ হাসিনা সরকারের দুঃশাসন নিয়ে কথা বলেন তারেক রহমান। 2 দশকের মধ্যে প্রথমবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেশের জনগণ, কোনো দল বা গোষ্ঠী নয়। বলেন, নির্বাচনে জামায়াতের জোট গঠন নিয়ে উদ্বিগ্ন নয় বিএনপি। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে
জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 38, বগুড়া 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি আজ সারাদিন থাকবো বগুড়া 3 এবং 4 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন এই আসনটি থেকে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই আপনি কেন সভাপতি প্রার্থী হিসেবে দল আপনাকে বেছে নেবে বা আপনাকে মনোনয়ন দেবে কেন দল? আমি ইনশাল্লাহ ইংরেজি 1977 সাল থেকে বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হাত ধরে আমি আদমদীঘি থানার যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে, থানার সাধারণ সম্পাদক হিসাবে আমার যাত্রা শুরু হয়েছে। তৃণমূলের নেতা কর্মীর সঙ্গে দীর্ঘদিনের আমার এই এলাকার মানুষের সঙ্গে, নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে, সারা জেলার মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে এবং লড়াই, সংগ্রাম, আন্দোলন সব জায়গায় আমার বিচরণ ছিল অবাধ এবং আমি কোনোদিন আত্মসমর্পণ করিনি এবং কোনোদিন কর্মীদের ছাড়া আমি কোনো জায়গায় আমি যাই নাই। তাদের সুখ দুঃখে আমি পাশে ছিলাম, এলাকার জনগণেরও সুখ দুঃখে পাশে ছিলাম। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ প্রতিটি কর্মকাণ্ডে, সামাজিক উন্নয়ন সমস্ত জায়গায় আমি কাজ করেছি এবং সততা, নিষ্ঠা, আন্তরিকতার সহিত আমি এই এলাকার জনগণের জন্য আমি কাজ করেছি। সারা বগুড়া জেলায় জানি আমার সম্পর্কে ইনশাল্লাহ। আমি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ প্রতিনিধি হিসাবে আমি সাধারণপুর উপজেলাও কাজ করেছি। আমাকে দায়িত্ব দিয়েছিলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, আমার আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বগুড়া রাজনীতিকে দেখতেন, তিনিও আমাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্বগুলো আমি সুচারুভাবে সততা, আন্তরিকতা, নিষ্ঠার সহিত পালন করেছি। আরও যারা সম্ভাব্য প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী যারা আছেন বিএনপির পক্ষ থেকে নেবেন, তাদের মধ্যে থেকে কি আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আমি ইনশাল্লাহ আমি সব দিক থেকে সিনিয়র। আমি যারা আছে, যারা প্রার্থী হয়েছেন, তারা আমার চেয়ে অনেক জুনিয়র এবং তাদের এত দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা তাদের নেই। এই এলাকার হিন্দু, মুসলমান সহ আপনার পারিবারিকভাবেও আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি এখানে এলাকার লোকজন কাজ করেছিলাম। আমার দাদা দীর্ঘদিন আপনার সারা জীবন আনকন্টেস্টেড আপনি চেয়ারম্যান ছিলেন এবং সারা এই আদমদীঘি উপজেলার বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমাদের পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে নিবিড় সম্পর্ক রয়েছে আমার এবং আমি মানে সব জায়গায় তাদের জন্য আমি কাজ করেছি, এলাকার মানুষের কাজ করেছি। এলাকা আমাদের কৃষিজীবী, এখানে মৎস্যজীবী মানুষ বেশি আছে। এখানে আপনার তাঁত শিল্পটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য, সাঁওয়াল এবং মাদুর শিল্প সান্তাহারের ছাতনিতে উল্লেখযোগ্য। এখানে আমি তাদের কর্মসংস্থান ইনশাল্লাহ ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকবো। আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন সাধারণ জনগণের কাছে যে জনগণই আপনাকে বেছে নেবে বা নৌকামার্কা দুঃখিত ধানের শীষে ভোট দেবে? আমি কাজ করবো। আমি যে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করবো। আমার এলাকার সবচেয়ে তাঁত শিল্পর সঙ্গে প্রায় 30-40 হাজার লোক জড়িত। আরও আমি ওখানে আধুনিক করবো সবাইলে। সেখানে নারী পুরুষ কাজ করবে। মাদুর শিল্প বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় আপনার ছাতনিতে, সেখানে নারী পুরুষ কাজ করতে পারবে। সেখানে ভালো উন্নয়ন হয় না, আমি এগুলো কাজ করব। কর্মের সংস্থান আমি করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু বগুড়া এটা আপনার দীর্ঘ 17 বছর অবহেলিত ছিল এই এলাকার উন্নয়নের জন্য, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমার নেতার জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে চেনে, আমি এগুলো কাজগুলো আমি নিয়ে আসতে পারবো এলাকায়। এলাকার জনগণও সেটা বিশ্বাস করে। সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী এই আসনটিতে? আর পাশাপাশি হচ্ছে কোনো ধরনের বিভাজনের সৃষ্টি হবে কিনা? ধরেন আপনাকে না দেওয়া হলো, অন্য কাউকে দেওয়া হলো প্রার্থী? জি না, বিভাজন আমার দল যে সিদ্ধান্ত নেবে দীর্ঘদিন আমি সেই সিদ্ধান্ত আমি মেনে নেব। কারণ আমার দলের নেতা যেটা করবে বগুড়া এটা কোনো সময় বিভাজন হবে না। সারা জীবন আমি রাজনীতি করেছি মানুষের কল্যাণের জন্য, দলের জন্য। দল যেটা করবে। এবার কি প্রতীক হিসেবে ভোট দিবে মানুষ না ব্যক্তিকে? ব্যক্তিও দেখবে, প্রতীকও দেখবে, দুটাই দেখবে এবার মানুষ একটু। এটা দুটার সংমিশ্রণেই আমি ইনশাল্লাহ এই এলাকা থেকে বিপুল ভোটে জয়লাভ করবো। এটা হচ্ছে ধানের শীষের দুর্গ। এই আদমদীঘি চেচা নির্বাচনী এলাকা কোনো দিন নির্বাচনে আমরা এই দল হারে নাই। এখানে আসতেও পারবে না, ইনশাল্লাহ আসতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।